মতুয়া মেলায় যোগ দিতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনখড়। অসুস্থ হয়ে মাঝপথ থেকে ফিরলেন রাজভবনে, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। হাঁস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক, 20 কেজি RDX বিস্ফোরক আমদানির হুঁশিয়ারি অজ্ঞাত পরিচয় ব্যক্তির, তদন্তে এনআইএ। দেশের অধিকাংশ রাজ্যে প্রত্যাহার হলো করোনা বিধি, সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, বৃদ্ধি মৃতের সংখ্যাতেও তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। ডিভিশন বেঞ্চের নির্দেশে স্বস্তিতে এসএসসি কর্তা, আগামী সোমবার পর্যন্ত স্থগিত সিবিআই এর জেরা, দায়ের করা যাবে না এফআইআরও। বিজেপি বিধায়কদের সাসপেনশন কাণ্ডে পদক্ষেপ, রাজ্যপালের চিঠি পাঠালেন বিধানসভার স্পিকারকে, পাল্টা প্রতিক্রিয়া জানালেন অধ্যক্ষ। রাজ্যসভার সদস্য সংখ্যায় 3 দশকের রেকর্ড ভাঙল বিজেপি, ছুঁয়ে ফেলল 100 আসন, প্রধান বিরোধী তকমা হারানোর আশঙ্কা কংগ্রেসের। রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, মার্কিন চাপের মুখেও কি বন্ধুর পাশে থাকবে দিল্লি, তুঙ্গে কূটনৈতিক টানাপোড়েন। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। মতুয়া মেলায় যোগ দিতে গিয়ে মাঝপথেই অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনখড়। কৈখালী থেকে গাড়ি ঘুরিয়ে সোজা রাজভবনে ফেরেন তিনি। তারপরই শুরু হয় তাঁর চিকিৎসা। জানা গিয়েছে হজমের সমস্যা ছিল তাঁর। এসএসকেএম হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে ধনখড়ের চিকিৎসা শুরু হয়। শোনা যাচ্ছে ফোন করে রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রতিবারের মতো এবারও ঠাকুরনগরে বারুণী মেলার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হতেই রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন জগদীপ ধনখড়। আজ স্ত্রী সুদেশ ধনখড়কে নিয়ে রওনাও হয়েছিলেন সেই উদ্দেশ্যে, কিন্তু মাঝপথেই হঠাৎ তাকে ফিরে আসতে হয়। প্রথমে শোনা যায় ব্যক্তিগত কারণেই নাকি ফিরে এসেছেন রাজ্যপাল, কিন্তু সূত্রের খবর আচমকা অসুস্থ বোধ করেন রাজ্যপাল, তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে রাজভবনে ফেরত আসেন তিনি। মতুয়া সম্প্রদায়ের তরফে আমন্ত্রণ পেয়েও তার শেষমেশ রক্ষা করতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক ফাঁস, এই ঘটনায় তদন্তের দায়িত্ব নিতে চলেছে জাতীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে একটি ইমেলে মোদীকে হত্যার ছকের কথা বিস্তারিতভাবে জানিয়েছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তার দাবি, চোরাই পথে ইতিমধ্যেই 20 কেজি RDX বিস্ফোরক মজুত করা হয়েছে দেশে। সূত্রের খবর, সম্প্রতি এনআইএ মুম্বাই অফিসে একটি ইমেল পাঠায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সেখানে লেখা ছিল, আমি গোটা ভারতে 20টি হামলার প্রস্তুতি নিয়েছি। প্রধানমন্ত্রী মোদী আমার জীবন ধ্বংস করেছেন, তাই তাঁকে হত্যা করার জন্য 20 কেজি RDX জোগাড় করেছি আমি। এদিকে খোদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মেলে আসতেই নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। কোথা থেকে ইমেলটি এসেছে সেই আইপি অ্যাড্রেস খুঁজে বের করা হচ্ছে। বিস্ফোরক মজুত করার দাবি কতটা সত্যি সে বিষয়েও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা দ্রুত তদন্ত শুরু করছে বলে খবর। কে বা কারা ইমেলটি পাঠিয়েছে তা জানার চেষ্টা চলছে। তবে এহেন ঘটনা এই প্রথম নয়। এর আগে গোয়েন্দারা জানিয়েছিলেন স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ছক কষছে ইসলামিক স্টেট ও আল কায়দা জঙ্গিরা। সম্ভাব্য জঙ্গি নাশকতার হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রীকে বুলেট প্রুফ এনক্লোজারের ভেতর থেকে ভাষণ দেওয়ার অনুরোধও জানিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কেন্দ্রের অনুরোধ মেনে 1 এপ্রিল থেকেই দেশের অধিকাংশ রাজ্যে প্রত্যাহার হয়ে গেল করোনা বিধি। দিল্লি, মহারাষ্ট্র, বাংলার মতো রাজ্যগুলি বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি দিয়ে করোনা বিধি প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। মহারাষ্ট্র, দিল্লির মতো এক সময়ের অত্যাধিক প্রভাবিত রাজ্যগুলিতে আর মাস্ক পরাও বাধ্যতামূলক নয়। দেশ জুড়ে এই বিধিনিষেধ প্রত্যাহারের দিন অবশ্য নামমাত্র হলেও বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 1355 জন, যা আগের 2 দিনের তুলনায় সামান্য হলেও বেশি। তবে এদিনও কমেছে দেশের অ্যাক্টিভ কেস। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে 13,672 জন হয়েছে। আপাতত দেশে অ্যাক্টিভ কেসের হার 0.03%। দেশের সুস্থতার হার অবশ্য আরও স্বস্তিদায়ক জায়গায় রয়েছে। গত 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 1918 জন। সুস্থতার হার
98.76%। তবে করোনা এখনো কেড়ে চলেছে সাধারণ মানুষের প্রাণ। রিপোর্ট বলছে গত 24 ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 52 জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে বেশি। তবে কড়া বিধিনিষেধের সুফল মিলেছে বাংলায়। গত টানা 10 দিন করোনায় মৃত্যুহীন থেকেছে রাজ্য। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 41 জন। একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন 53 জন। বর্তমানে সুস্থতার হার 98.92%। করোনার দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে 0.30%। ভাইরাসকে রুখতে আগের মতোই টেস্টিং আর ভ্যাকসিন জারি রয়েছে গোটা দেশেই। ডিভিশন বেঞ্চের নির্দেশে আপাতত স্বস্তিতে এসএসসি কর্তা এসপি সিনহা। আগামী সোমবার পর্যন্ত তাঁকে জেরা করতে পারবে না সিবিআই। তবে জেরা করা যাবে বাকি 4 কর্তাকে। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে এফআইআরও করতে পারবে সিবিআই, এমনটাই নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, আদালতে বৃহস্পতিবারের নির্দেশ মেনে ওই দিন রাতেই এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহাকে জেরা করে সিবিআই। শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের রিপোর্ট পেশ করার আগেই এসএসসি দুর্নীতি মামলায় কড়া পদক্ষেপ করে আদালত। বিতর্কিত 98 জন চতুর্থ শ্রেণীর কর্মীর বেতন অবিলম্বে বাতিল করার নির্দেশ দেওয়া হয়। এই 98 জন কর্মী প্রবেশ করতে পারবেন না স্কুলে। পাশাপাশি এসএসসির উপদেষ্টা কমিটি নিয়েও কড়া সিদ্ধান্ত নেয় আদালত। জানানো হয়, এসপি সিনহা ছাড়াও এই কমিটিতে যে 4 জন ছিলেন তাদের সকলকেই জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। যদিও এই কমিটির 5 জন ছাড়া এই দুর্নীতিতে কারো যোগ মেলে, সেক্ষেত্রে তিনি যেই হন না কেন তাকে তলব করতে পারবে সিবিআই। আগামী সোমবারের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট পেশ করবে সিবিআই এবং শিক্ষা দপ্তরের সচিব। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের পরিপ্রেক্ষিতে এদিন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এসএসসি কর্তা এসপি সিনহা। সেখানেই বিচারপতি জানিয়েছেন, আগামী সোমবার পর্যন্ত এসপি সিনহাকে তলব করতে পারবে না সিবিআই। তার বিরুদ্ধে কোনো রকম এফআইআরও করা যাবে না। কিন্তু এই বেনিয়মের ঘটনায় অভিযুক্ত বাকি 4 জনের জন্য লাগু থাকছে সিঙ্গেল বেঞ্চের রায়। বিধানসভায় 2 শিবিরের বিধায়কদের মধ্যে অশান্তির জেরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় চলতি অধিবেশনের জন্য। এবার এই বিষয়ে আসরে নামলেন স্বয়ং রাজ্যপাল জগদীপ ধনখড়। বিধানসভার স্পিকারকে তিনি চিঠি পাঠিয়ে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। তার এই পদক্ষেপের পাল্টাও দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, রাজ্যপাল এভাবে অশান্তিতে উস্কানি দিচ্ছেন। চলতি বাজেট অধিবেশনের শেষ দিন তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতির জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নাক ফেটে যায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। জামা ছিঁড়ে বুকে আঘাত লাগে পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গার। অল্প বিস্তর আহত হন বিজেপির 2 মহিলা বিধায়ক চন্দনা বাউরি, শিখা চট্টোপাধ্যায়। এরপর 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। স্পিকারের এই শাস্তি ঘোষণার সাংবিধানিক ব্যাখ্যা হল, চলতি অর্থবর্ষে কোনো অধিবেশনেই থাকতে পারবেন না শুভেন্দু ও ওই 4 বিজেপি বিধায়ক। ওই দিন সন্ধেবেলায় বিজেপির সাসপেন্ডেড বিধায়করা রাজভবনে যান। এরপর এদিন বিধানসভায় সচিবকে চিঠি পাঠান রাজ্যপাল। সূত্রের খবর, তাতে লেখা, বিধায়কদের কাজ করায় উৎসাহ দেওয়া হোক, কাজ না করায় নয়। বিধায়কদের কর্তব্য নিয়ে পাঠ দেওয়া উচিত। এই চিঠির প্রতিক্রিয়াও দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপির সাসপেন্ডেড বিধায়কদের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, রাজ্যপালের দ্বারস্থ হয়ে কোনো লাভ নেই। উনি বিজেপি বিধায়কদের জন্য সচিবকে চিঠি পাঠিয়ে প্রকারান্তরে অশান্তিকেই উস্কানি দিচ্ছেন। রাজ্যপালের উচিত বিধায়কদের ভালোভাবে পাঠ দেওয়া, এমন মত প্রকাশ করেছেন স্পিকার। রাজ্যসভায় নয়া ইতিহাস গড়ল বিজেপি। সংসদের উচ্চকক্ষে 100 ছুঁয়ে ফেলল গেরুয়া শিবিরের সদস্য সংখ্যা। 1988 সালের পর এই প্রথম কোন দল রাজ্যসভায় একক শক্তিতে 100 ছুঁয়ে ফেলল। অন্যদিকে কংগ্রেসের অবস্থা এতটাই সঙ্গীন যে সংসদের উচ্চকক্ষেও বিরোধী তকমা হারাতে চলেছে তারা। শুক্রবার একসঙ্গে 13 জন নির্বাচিত হয়েছেন রাজ্যসভায়। 13টি আসনের মধ্যে বিজেপি জিতেছে 4টি আসনে। একটিতে জিতল বিজেপির জোট সঙ্গী ইউপিপিএল। পাঞ্জাবের 5 আসনে আম আদমি পার্টি আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। বামেরা জয়ী হয়েছে কেরলের 2টি আসনে। কেরলের 1টি আসনে জিতেছে কংগ্রেস। এই 4 আসনে জয়ের ফলে রাজ্যসভায় 100 আসন ছুঁয়ে ফেলে বিজেপি। অন্যদিকে 5 আসন থেকে মাত্র 1-এ নেমে এলো কংগ্রেস। শেষবার 1988 সালে কংগ্রেস রাজ্যসভায় একক শক্তিতে 100 ছুঁয়েছিল। সেই কংগ্রেস আপাতত রয়েছে 29 আসনে।
আসনে। আগামী 5-6 মাসের মধ্যে আরো প্রায় 60টি আসন ফাঁকা হওয়ার কথা রাজ্যসভায়। ওই নির্বাচনগুলির ওপর নির্ভর করছে কংগ্রেসের প্রধান বিরোধী দলের তকমা আদৌ থাকবে কিনা তার ওপর। এই মুহূর্তে রাজ্যসভায় তৃতীয় বৃহত্তম দল তৃণমূল, তাদের দখলে 13টি আসন। এছাড়া ডিএমকে 10 এবং আপের 8 জন সাংসদ রয়েছেন সংসদের উচ্চকক্ষে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে তুঙ্গে কূটনৈতিক টানাপোড়েন। রাশিয়াকে একঘরে করতে কার্যত ছায়াযুদ্ধ শুরু করেছে আমেরিকা। এহেন পরিস্থিতিতে রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রশ্ন উঠছে, মার্কিন চাপের মুখেও কি বন্ধুর পাশে থাকবে দিল্লি? শুক্রবার রুশ বিদেশমন্ত্রীর সফরের দ্বিতীয় দিনে তাঁর সঙ্গে বৈঠকে বসেন মোদী। মোদী লাভরভ বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনের বর্তমান পরিস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রী মোদীকে বিস্তারিতভাবে জানিয়েছেন রুশ বিদেশমন্ত্রী। কিয়েভ ও মস্কোর মধ্যে চলা শান্তি আলোচনার বিষয়েও তথ্য দিয়েছেন লাভরভ। বিবৃতিতে আরও জানানো হয়, ফের হিংসা থামানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। যুদ্ধ থামাতে রাশিয়াকে সমস্ত প্রকারের সাহায্যের আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। 2021 সালে রাশিয়া ভারত সামিটে নেওয়া সিদ্ধান্ত সমূহ সংক্রান্ত কাজ কতটা এগিয়েছে সেই বিষয়েও এদিন জানিয়েছেন রুশ বিদেশমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে গত 2 সপ্তাহে এই প্রথম কোন বিদেশি প্রতিনিধির সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী মোদী। রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে প্রায় 40 মিনিট কথা বলেন তিনি। এর আগে ব্রিটেন, চীন, অস্ট্রিয়া, গ্রিস ও মেক্সিকোর প্রতিনিধিদের সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করেননি প্রধানমন্ত্রী। ফলে বিশ্লেষকদের মতে মার্কিন হুঁশিয়ারির সত্ত্বেও বন্ধু রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছাড়বে না ভারত। সীমান্তে চীনা হুমকির কথা মাথায় রেখে আমেরিকাকে পাশে চাইলেও আপাতত রাশিয়ার পাশে দাঁড়িয়েছে ভারত। বলে রাখা ভালো, মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে ভারত, আর তাতেই চোটে লাল ওয়াশিংটন। বৃহস্পতিবার ভারতে এসে ডেপুটি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং স্পষ্ট জানিয়ে দেন, রাশিয়ার বিরোধিতা না করে ভুল করছে ভারত। বিপদে পড়লে ভারতকে বাঁচাতে আসবে না রাশিয়া, এই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে আমেরিকার তরফ থেকে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।